করলে এটা এটা পাওয়া যায় 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি এটাকে এটা পাওয়া যায়, মানে আলটিমেটলি হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ডেনসিটির যে সূত্রটা সেটা হচ্ছে এইটা। বুঝা যাচ্ছে? এগুলো টোটালি সূত্র মুখস্থ, কিন্তু আমি মানে বুঝালে বেশি বুঝাতে পারবো না। এটা দ্বারা মূলত কি বোঝায়, মানে এটাও কি তেজস্ক্রিয়তাই? এটা হচ্ছে এক্সাক্ট, হ্যাঁ এটা তো তেজস্ক্রিয়তা, মানে এটা হচ্ছে যে ওখানে অন্য কোনো ঘটনা নেই। পার্থক্য দেখো না, আগেরটাতে কি ছিল, আগেরটাতে ছিল এক্স একটা ইভেন্ট ছিল আর কি ছিল, ল্যামডা একটা হাত ছিল। ল্যামডা ছিল, হ্যাঁ। কিন্তু এখানে কোনো ইভেন্টের কোনো আর কোনো পারফরমেন্স নেই, এখানে শুধুমাত্র হারের পারফরমেন্স আছে আর হচ্ছে টি এর কথা আছে, মানে সময়ের কথা আছে। ইভেন্টের কিন্তু কোনো কথা নাই, আছে না। এটা হচ্ছে পার্থক্যটা। মানে আগেরটাতে ছিল নাম্বার অফ ইভেন্টের একটা মানে টপিক ছিল, এখানে ইভেন্ট বলতে কোনো টপিকই নেই, এখানে টি একটা টপিক আছে, সময়। ঠিক আছে, এবার দেখো উদাহরণটা দেখো। সাপোজ দ্যাট দ্য লাইফ টাইম অফ এ পার্টিকুলার টাইপ অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম, মানে কোন একটা তেজস্ক্রিয় পদার্থের এক্সপোনেনশিয়াল ডেনসিটি হচ্ছে বিটা ইকুয়াল টু 0.01। তারপর দ্যাট অ্যাটম উইল ডিকে, ডিকে মানে হচ্ছে যে ক্ষয় হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, উইদিন 50 ইয়ার্স আফটার ইয়ার জিরো। দেখো আফটার ইয়ার জিরো মানে জিরো হচ্ছে যে লোয়ার লিমিট, আর উইদিন 50 ইয়ার্স, 50 মানে কি আপার লিমিট। মানে আগামী 50 বছরের মধ্যে যে তোমার তেজস্ক্রিয় পদার্থটা ধ্বংস হয়ে যাবে এটার প্রবাবিলিটি বের করো। তো যদি এরকম কোশ্চেন বলে তখন তোমার সূত্র হচ্ছে এটা। বাকিটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের কাজ করবে। ইন্টিগ্রেশন তো আর শেখানো যাবে না, ইন্টিগ্রেশন তোমরা পারো আশা করি। এগুলো সবগুলো কিন্তু তোমরা করছো, এখন জাস্ট হচ্ছে আমি আবার রিকল করতেছি আর কি। নরমাল ডেনসিটির সূত্র হচ্ছে এটা, এখানে অনেক বিটকুলেটার আমার আমি এগুলো পড়তেছি না আর কি। আর আমি বলে দিই এটাকে বলে পাই বলে, এটাকে সিগমা বলে, ঠিক আছে, এটা বলে দিচ্ছি আর কি। এটা টোটাল একটা সূত্র, ঠিক আছে। ডেরিভেশন পড়ছিলে না, স্ট্যান্ডার্ড ডেরিভেশন ডেভিয়েশন পড়ছিলে? জি স্যার। জি স্যার। ওই যে বিচ্যুতি আর কি, নাকি ডেভিয়েশন বলতে তো বিচ্যুতি বোঝায়। স্যার বিচ্যুতি, গড় বিচ্যুতি। হ্যাঁ ওগুলোই আর কি। তো এখানে যে তোমাদের যে সিগমাটা আছে, এই সিগমাটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। আর পাই তো আমরা এমনি একটা ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে ইউজ করি, এটা হচ্ছে ওই সূত্রটা আর কি। এটা তোমরা যা আগে বুঝছো এখন ওই সূত্রটাই আছে, কিন্তু সূত্র চেঞ্জ হয়নি। স্যার আমাদেরকে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। এখানে তোমার মান দেওয়া থাকবে আর কি, তুমি এখন এখানে থাকবে না, ওটা বের করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি এত পেঁচালো হবে না কিছু, এখানে জাস্ট px টা এখানে নরমাল ডেনসিটি, p of x টা পি অফ এক্স হচ্ছে ডেনসিটি, পি এফ হচ্ছে মানে হ্যাঁ পি এফ এর নরমাল ডেনসিটি বাম পাশেরটা, ঠিক আছে, নরমাল ডেনসিটি এটা। আর মিউ হচ্ছে কি মিন ভ্যালু, এখানে মিউটা হচ্ছে কি মিন, মিন মানে হচ্ছে এভারেজ ভ্যালু আর কি, এক্স এর এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু অথবা মিন ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি নরমাল ডেনসিটি হয়, এটা তাহলে এখানে এখানে কয়টা ভেরিয়েবল কাজ করছে দেখো তো এই সূত্রের মধ্যে, ভেরিয়েবল কয়টা আলটিমেটলি? স্যার এক্স আছে, তারপর একটা ভেরিয়েবল তো একটা, ডেনসিটি ডেনসিটি তুমি কার বার করবা, শুধু এক্স এর না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নরমাল ডেনসিটি। এবার যদি ভেরিয়েবল যদি অনেকগুলো হয় তখন এটাকে কি বলে? মাল্টিভেরিয়েট। এখানে যা সংজ্ঞা দেওয়া আছে, মানে এটা তোমার জাস্ট মানে মাথা রাখতে হবে আর কিছু না। এটা যা সংজ্ঞাটা তুমি কিভাবে, তুমি 2 লাইন বলো 2 লাইন দেবো সংজ্ঞা, ঠিক আছে। যখন যদি শুধুমাত্র এক্সের জন্য করবো তখন এই সূত্রটা লিখলে হবে যে নরমাল ডেনসিটি হয় একটা ভ্যালুর জন্য, তখন সূত্র হচ্ছে এটা। আর যদি মাল্টিভেরিয়েট হয় তখন আমরা এটাকে বলি মাল্টিভেরিয়েট নরমাল ডেনসিটি। ওটা যে সূত্র না, এটা জাস্ট তুমি মানে আমি রিডিং বলবো আর কি। তখন ভেরিয়েবল বলতে হবে কে সংখ্যক, তো কে সংখ্যক ভেরিয়েবলের জন্য সূত্রটা একটু বড় হবে, এরকম লিখবে আর কি, জাস্ট 2-3 লাইন লিখলে হবে, ঠিক আছে। মানে আজকে কিন্তু এগুলো এত কঠিন না দেখে আমি একটু মানে আগাচ্ছি আর কি, সিটের মধ্যে এত কিছু কঠিন কিছু নাই। আচ্ছা, এটা এটার নামে কি দেখো তো, জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা মানে কি বোঝায়, টপিক দ্বারা কি বোঝায় বলো তো? জয়েন্ট বলতে কি বোঝায়, জয়েন্ট বলতে কি বোঝাবে? যোগ ফাংশনের এখানে ভেরিয়েবল কয়টা থাকবে এটা বলো? অবশ্যই মাল্টিপল থাকবে। মাল্টিপল থাকবে, এখানে কথা আছে। মাল্টিপল বলতে কি দুই থাকবে, দুইটা থাকবে না দুইটা দিক থাকবে? স্যার অ্যাট লিস্ট দুইটা থাকবে। হ্যাঁ অ্যাট লিস্ট দুইটা থাকবে। এতক্ষণ আমরা তো এরকম প্রবাবিলিটি দেখছি, ওখানে কি কোন জায়গাতে দুইটা ভেরিয়েবল আমরা কাজ করছিলাম? দুইটা ভেরিয়েবলই কাজ করছিলাম, কিন্তু দুইটা এখানে জয়েন্ট বলতে এটা বোঝাচ্ছে দুইটা ঘটনা থাকবে অবশ্যই, তবে দুইটা ঘটনা একসাথে ঘটবে।
স্যার সাইমultaneously আগের করছি। গুলো তো স্যার একটা ঘটনা নিয়ে করছি, এখন হ্যাঁ, এটা একটা ঘটনা করছি। ভেরিয়েবল দুটো ছিল, যেমন হচ্ছে যে যখন আমরা ওই দুইটা মানে একটা কয়েনকে যখন দুইবার ফ্লিপ করছিলাম স্যার তখন ভেরিয়েবল দুটো ছিল, তবে একসাথে ওগুলা একসাথে ঘটে নাই, এগুলো হচ্ছে যে একটার পর একটা ঘটছে, সিকোয়েন্সিয়ালি ঘটছে, ঠিক আছে। হুম। কিন্তু এখানে বলছে যে এরকম যে দুইটা ঘটনাই একটার সাথে একটা রিলেটেড এবং দুইটা ঘটনাই প্যারালালি ঘটবে, এরকম যদি ক্ষেত্র হয় তখন এটাকে আমরা বলি জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে। তা আমরা আসলে দেখি, আচ্ছা কয়েন নরমালি যে কোনো একটা কয়েন টস করলে তোমার তো দেখছো, কয়েন টস করলে একটা খেয়াল করছো কিনা কোনো সময় হচ্ছে যে কোনো অংশে যে কোনো কয়েনে শাপলা বেশি উঠে আর কোনো অংশে মানুষ বেশি উঠে, খেয়াল করছিলা? জি স্যার। জি মানে স্যার। নরমালি যখন তোমরা কয়েনে টস করো না, আমরা তো ছোটবেলায় সবাই করছি, হ্যাঁ যদি অ্যাকুরেটলি যদি 50টা যদি মানে মানুষ উঠতো বা 50টা যদি শাপলা উঠতো তখন আমরা এটাকে বলতাম হচ্ছে যে পারফেক্ট কয়েন অথবা নিউট্রাল কয়েন, ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা বেশি উঠতেছে, তার মানে কি হয়তো বা 70% মানুষ উঠছে, 30% কি উঠছে, শাপলা উঠছে, টাপলা। তো এইরকম কয়েনকে বলা হচ্ছে বায়াসড কয়েন। দেখো এটা বায়াসড কয়েন, মানে যে হচ্ছে যে আলটিমেটলি অ্যাকুরেট রেজাল্ট দেয় না, বাস্তবে সবগুলো কয়েন কিন্তু বায়াসড। আমাদের রিয়েল লাইফে সবগুলো কয়েনই বায়াসড, কেন এগুলো তো আসলে ম্যাথামেটিক্যাল মানে তৈরি করা না, মানে আমরা তো জাস্ট ম্যাথে বলি যে জিনিসগুলো হচ্ছে যে 50-50 হওয়া উচিত, এগুলো ম্যাথে আমরা বলতে পারবো, ঠিক আছে। কিন্তু যখন তুমি রিয়েল লাইফে যাবা, তুমি যদি রিয়েল লাইফে যদি একটা কয়েন টস করো, তুমি দেখবা যে 10 বার টস করলে কখনোই 50% হবে না। কোন একটা বেশি হবে। হ্যাঁ, তো যখন এরকম ঘটনা ঘটে যে একটা বেশি একটা কম, তখন এটাকে বলা হচ্ছে বায়াসড কয়েন, ঠিক আছে। মানে যে যে কয়েনের রেজাল্ট অ্যাকুরেট মানে এক্সাক্ট 50% না, এটা হচ্ছে কি বায়াসড কয়েন, ক্লিয়ার? জি স্যার। এই কথা মানে টার্মটা বুঝলাম আর কি, মানে বায়াস কথাটা মানে আমরা কিন্তু আমার বায়াস কথাটা অনেকটা ইউজ করি, আমরা এটা বলি না যে অনেক সময় যে পার্সন মানে এই পক্ষেও কথা বলে ওই পক্ষেও কথা বলে, তখন আমরা কি বলি, তাকে বলি না বায়াস হয়ে গেছে। এটা কিন্তু আমরা বাস্তবে ইউজ করি, যে যখন কোনো ব্যক্তি দুই পক্ষেই কাজ করে তখন আমরা তাকে বলি বায়াসড হয়ে গেছে সে। স্যার এদের নিউট্রালও বলা যায়। না না, দুই পক্ষ মানে বুঝো নাই, মানে সে এই পক্ষের কথা ওই পক্ষে লাগাচ্ছে, ওই পক্ষের কথা এই পক্ষে লাগাচ্ছে, আচ্ছা ওই বায়াসড। নিউট্রাল না, নিউট্রাল হলে তো সে হ্যাঁ, মানে এটা বুঝছি। ভালো হইতো, পজিটিভ হইতো। ওটা হচ্ছে যে মানে কি বলে সমঝোতাকারী আর কি, কিন্তু এখানে সমঝোতা না, সে হচ্ছে যে দুই পক্ষে কথা লাগায় আর কি। প্যাচ লাগায়। হ্যাঁ, ওটা হচ্ছে বায়াসড, ঠিক আছে। ওই বায়াসড আর এই বায়াসড একই জিনিস, ঠিক আছে। আচ্ছা আমরা এক্সাম্পল দেখি কি বলছে, দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দ্য আউটকামস অফ ফ্লিপিং বায়াসড কয়েন্স, কয়েন্স বলছি কিন্তু মানে কয়েন একটা না, দুইটা, ঠিক আছে। আমি দুইটা বায়াসড কয়েন নিয়ে আমি তাদেরকে আমি নিক্ষেপ করব, তাদের দুইটা ঘটনা আমি একসাথে ঘটাবো, যদি একসাথে ঘটে তো তাদের ফাংশনটা কি হবে, বোঝা যাচ্ছে? মানে এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা আর কি। হুম। তাহলে দেখো প্রথম বায়াসড কয়েনের, আমি বললাম যে ওটা কয়েনের নাম হচ্ছে এ, তার হেড আসার প্রবাবিলিটি হচ্ছে 0.6, যদি তার হেড আসার প্রবাবিলিটি 0.6 হয় তাহলে টেল আসার প্রবাবিলিটি কত হবে? 0.4 নাকি? 1 থেকে তো মাইনাস করবো টোটাল সম্পূর্ণ হ্যাঁ থেকে। 0.4, ওটা কি আর বলার দরকার আছে? না স্যার। এটাই বলছে যে বায়াসড কোণ এর হেডের প্রবাবিলিটি 0.6, বায়াসড কোণ বি এর প্রবাবিলিটি হচ্ছে যে হেডের 0.3, ঠিক আছে। তার টেলের কথা আর বলার দরকার নেই, কারণ আমরা টেলেরটা অলরেডি জানি, ঠিক করে পাবো, ঠিক কি না? এটা হচ্ছে আমার মানটা দেওয়া আছে। এখন কোশ্চেনটাতে বুঝো, মানে আমাদের লজিকটা বুঝো। সাপোজ দ্যাট উই ফ্লিপ কয়েন এ, প্রথমে আমরা কয়েন এ কে ফ্লিপ করলাম, ঠিক আছে। ইফ দ্য আউটকাম ইজ হেড, যদি রেজাল্টটা হয় যদি হেড, যদি হেড হয়, খেয়াল করো, যদি হেড হয় তখনই আমরা বি কয়েনকে ফ্লিপ করব, যদি হেড হয় তখনই আমরা বি কয়েনকে ফ্লিপ করব, ঠিক আছে। এটা মাথায় রাখবা। বাট বাট মানে কি, টোটালি আগে যে কথাটা বলছি কথাটা উল্টাতে হবে, ঠিক কি না? কিন্তু জি স্যার। ইফ দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ইজ টেইল, যদি প্রথম কয়েনে যদি টেইল আসে, প্রথম ফ্লিপে যদি টেইল আসে, তাহলে উই ফ্লিপ কয়েন এ এগেইন। খেয়াল করো, আমি কিন্তু আবার কয়েন এ কে নিক্ষেপ করব, বি কে কিন্তু নিক্ষেপ করতেছি না আর, বুঝছো কিনা? প্রথমে তো এ কে নিক্ষেপ করলাম, এ যদি হেড আসে তখন আমরা বি কে নিক্ষেপ করব, এটা হচ্ছে একটা কেস, এটা হচ্ছে একটা কেস। দ্বিতীয় কেসে কি বলছে, যদি এ কে নিক্ষেপ করলে হেড না আসে তাহলে আমি কখনোই আর বি কে নিক্ষেপ করব না, আমি আবার এ কে নিক্ষেপ করব। স্যার তাহলে দ্বিতীয় কেসটা সবসময় প্রথম কেসটার উপর ডিপেন্ডেন্ট থাকবে। হ্যাঁ, এটাই বলছি, সেকেন্ড ফ্লিপটা যদি প্রথম ফ্লিপের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা হচ্ছে একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে। আর এখানে বলছে দুটো ইভেন্ট কখনোই ইন্ডিপেন্ডেন্ট না, কেন ইন্ডিপেন্ডেন্ট না?
যেহেতু দ্বিতীয় কেসটা প্রথম কেসের উপরে ডিপেন্ড ডিপেন্ডেন্ট, করতে হবে। ঠিক আছে। এবার একটু দেখো তো, একটু খেয়াল করো এই টেবিলটাকে তোমরা একটু দেখো, আর এই মানগুলো খেয়াল করো, এই মানগুলো রাখলে টেবিলটা ঠিক আছে কিনা দেখো তো। এখানে তোমার মান দেওয়া আছে, পি অফ এর মান দেওয়া আছে 0.6 এর ক্ষেত্রে, তাহলে টেবিল মান কত 0.4। পি অফ এর মান বির ক্ষেত্রে 0.3, তাহলে টেবিল মান কত 0.7। তাহলে 0.7 এখন দেখো তো এই চারটা মান আসলে ঠিক আছে কিনা, আমাকে একটু তোমার নিজের আগে দেখো আগে। 0.6 এখানে হচ্ছে যে দুইটা ফ্লিপ হয়েছে, ঠিক আছে, দুইটা ফ্লিপের ঘটনাগুলো আর কি। এক্স হচ্ছে প্রথম ফ্লিপ, ওয়াই হচ্ছে দ্বিতীয় ফ্লিপ, ঠিক আছে। এবার দেখো মানগুলো ঠিক আছে কিনা আসলে। স্যার এখানে তো উপরে যে মানগুলো দেওয়া আছে শুধু এগুলো দিয়েও করে নাই, মানে যেমন হেড 0.6 হইলে তাহলে তার টেল থাকে 0.4, স্যার ওইটা দিয়ে তো করছে। এটা কোনটা মানে সমস্যা কোনটা হচ্ছে বলো তো? স্যার ওই যে স্যার যেমন প্রথমটা হচ্ছে হেড তো হেড হচ্ছে 0.6 এটা হচ্ছে যে প্রথম হেড হচ্ছে যে মানে প্রথম কয়েনের হেড, দ্বিতীয় হেড হচ্ছে যে দ্বিতীয় কয়েনের হেড প্রথম লাইনে, ঠিক আছে, এটা তো ক্লিয়ার। হুম এরপর লাইনে স্যার ঠিক আছে তো মনে হচ্ছে। ঠিক আছে। জি আচ্ছা স্যার। আমাকে ঠিক থাকলে আমাকে এই লাইনের ব্যাখ্যাটা বলো। স্যার এই লাইনে এ কয়েনে টেল আসছে, টেল আসলে আমরা আবার এ কয়েনটাকে ফ্লিপ করব, তাহলে এ কয়েন ফ্লিপ করাতে আবার হেড আসছে, তাহলে এ কয়েনের হেডের মান হচ্ছে 0.6, 1 থেকে 0.6 বাদ দিলে 0.6, তাহলে এ কয়েনের টেল এ কয়েনের হেড 0.4 আর 0.6। টেল হ্যাঁ আসে এখানেই বুঝার জিনিস, এই জিনিসটা ধরতে পারবে না আমাকে শুরুতে। এটা হচ্ছে যে যেটা দেখো টেল প্রথম আসে দুইটা মান হচ্ছে যে প্রথম কেসের সাপেক্ষে, এই যে হুম, আমি প্রথম কেসটা বলছিলাম, প্রথমে কয়েন এ কে ফ্লিপ করব, তারপর কয়েন বি কে ফ্লিপ করব। তো প্রথম দুইটা লাইন হচ্ছে প্রথম কেসের সাপেক্ষে, যে এটা প্রথম হেড হচ্ছে যে প্রথম কয়েন এ কয়েনের হেড, দ্বিতীয় হেড হচ্ছে যে বি কয়েনের হেড, ঠিক আছে। এই জন্য 0.6 আর 0.3 কে আমি গুণ করছি। তারপরে হচ্ছে যে প্রথম কয়েনের হেড 0.6, দ্বিতীয় কয়েনের আর টেল টেল হচ্ছে 0.7। 0.7, ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। কিন্তু বুঝলাম যে যখন প্রথম কয়েনটা টেল আসবে তখন আমি আবার প্রথম কয়েনকে ফ্লিপ করব। তার মানে এখানে যে হেডটা আছে এটা কিন্তু প্রথম কয়েনের হেডের মানে, এটা কিন্তু দ্বিতীয় কয়েনের হেডের মান না, ঠিক আছে। এই দুইটা লাইন কিন্তু যদি না বোঝো তাহলে তোমার রেজাল্টটা ভুল আসবে, ক্লিয়ার। তোমার প্রথম দুইটা দেখে মনে হয়েছে যে আসলে যে বাম প্রথমটা হচ্ছে যে প্রথম কয়েন, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় কয়েন, তুমি যদি এইভাবে যদি বাকি দুটো লিখে ফেলো তার মানে কি মানটা কি ঠিক আসবে? না এটাই আসবে বলতে না। চাচ্ছি, যে এখানে লাস্টের যে দুটো লাইন আছে ওই দুটো লাইন আগের দুটো লাইনের মতো না। ওই দুটো লাইন হচ্ছে আমাদের এটা সেকেন্ড কজ যেটা আছে, যদি প্রথম ফ্লিপে যদি রেজাল্টটা টেইল আসে তাহলে আমি আবার এই কয়েনকেই ফ্লিপ করব। তার মানে দ্বিতীয় যে ভ্যালুগুলো আছে এখানে আছে ওই ভ্যালুগুলো এর ভ্যালু এ, মানে এখানে যে চারটা ভ্যালু আছে চারটা ভ্যালু মূলত একটা কয়েনের ভ্যালু এ। এখানেই মূলত ঝামেলাটা, বুঝছো বুঝছো কিনা? হুম, টেবিলটা তুমি সহজভাবে দেখতেছো না, তুমি যদি খেয়াল যদি না করো তাহলে টেবিলের অর্ধেক তোমার কারেক্ট হবে, বাকি অর্ধেক তোমার ভুল হবে, বুঝছো? জি স্যার বুঝছি। এইটাই আমি মূলত দেখতে চাচ্ছিলাম যে এখানে তোমরা এটা ধরতে পারো কিনা। আচ্ছা তাহলে আমাদের এবারে লাস্ট টপিক দেখি আশা করি। এরপর টপিকটা দেখো তো, এটা তোমরা বুঝছো, এটা হচ্ছে তোমরা ওই দেখো কোনটা হচ্ছে, যদি বোথ হেডস এবং বোথ টেল আমরা কখন পাবো। দেখো বোথ হেডস অর বোথ টেলস, আমরা একটা সূত্র পড়ছিলাম না, এ অর বি পড়ছিলাম, ওই যে মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে একটা সূত্র পড়ছিলাম না একবার শুরুর দিকে, মনে আছে? পি অফ এ অর পি অফ বি, খেয়াল আছে? দেখো তো জি স্যার উপরে। ওই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা সূত্র ছিল না, যখন হচ্ছে এ আর বি বি দুইটা সেট যখন আলাদা থাকবে তখন সূত্রটা কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি সূত্রটা ছিল না, খেয়াল আছে? হুম, তাহলে এখানে যদি আমি যদি বোথ হেডস যে ঘটনাটা এটাকে যদি আমি যদি পি অফ এ আর বোথ টেলস যে ঘটনাটা যদি আমি ধরি পি অফ বি, তাহলে আমি এটা করতে পারি না যে এই ঘটনাটা যোগ এই ঘটনাটা করতে পারি? যেহেতু আমি জানি যে সেটের মিউচুয়ালি এক্সক্লুসিভ সূত্র অনুযায়ী যখন অড থাকবে তখন আমরা ভ্যালুগুলোর মান কি করবো, শুধু যোগ করবো, যোগ করব। ঠিক আছে। তাহলে এটা করতে পারি, এটা হচ্ছে আলটিমেটলি আমার লাস্ট লাইনের কাজটা আর কি।
তাহলে এর আগে কি কাজ হবে, যে তুমি বলছো যে বোথ হেডস একটা ঘটনা মাত্র, তাহলে তুমি বোথ হেডস কিভাবে বের করবে, ওটা বের করবা। দেখো খেয়াল করো, এখানে কি হেড যে উঠতেছে এটা কি মানে তুমি কি জানো যে হেড উঠবে নাকি না উঠবে? তুমি জানো টস করলে যে হেড উঠবে, কে কেউ বলতে পারবে, শিওর বলতে পারবে? না স্যার, এটা তো বললে তার প্রবাবিলিটি হলো না। তাহলে এখানে হেড উঠার ঘটনাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, টেইল উঠার ঘটনাটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক কিনা? যদি হুম। ইন্ডিপেন্ডেন্ট হয়, আমি তখন কি বলছিলাম, যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমাদের সূত্র একটা ছিল কি, মাল্টিপ্লিকেশন রুল একটা সূত্র ছিল, খেয়াল আছে? একটা সূত্র ছিল কি, মাল্টিপ্লিকেশন রুল। যদি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয় তখন আমরা সরাসরি কি করব, গুণ করব। গুণ করবো। তাহলে সরাসরি গুণ করে দিলাম। পরের ক্ষেত্রে সরাসরি গুণ করছি, পার্থক্য হচ্ছে যে আমাকে তো হেডের মানটা দেওয়া আছে, তো হেডের মানটা আমি 1 থেকে বিয়োগ করে বের করছি আর কি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? অঙ্কগুলো কিন্তু খুবই সিম্পল। আচ্ছা, আশা করি বুঝছো। তারপরে দেখো, এটা হচ্ছে যে আমাদের ক্লাস 9-এর হায়ার ম্যাথের একটা অঙ্ক ছিল, সবসময় থাকতো। ওই যে কোনো একটা ক্লাসে কেউ নিছে হায়ার ম্যাথ, কেউ নিছে জি আহ স্যার। মানে কৃষি শিক্ষা, মানে কারা কোনো বিষয় নিয়ে নেই, কারা উপবেশি নিছে, এমন একটা কোশ্চেন ছিল না একেবারে ক্লাস 9-এর দিকে? স্যার এটা বেঞ্চ চিত্রে ছিল। হ্যাঁ, এখানে ওই কোশ্চেনটাই দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমাদের জন্য। প্যান ড্রাগনটা আমি এই জন্য আঁকিনি, প্যান ড্রাগন তোমরা আঁকবা। জি স্যার। ক্লাস 9-এর অঙ্ক কি এখন আমি করাবো? আচ্ছা, আমাদের লাস্ট টপিক। দেখো কথাটা একটু বুঝো তো, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। লাইকলিহুড কথাটার মিনিং আমাকে বলো তো, লাইকলিহুড কথাটা আমি এড়াই গেছিলাম তখন। লাইকলিহুড কথাটার মিনিং বলো তো। লাইকলিহুড কথাটার মিনিং কি এটা বলো। এই কথাটা হচ্ছে যে প্রবাবিলিটি সংজ্ঞার মধ্যে ছিল, আমি তখন বলতে খেয়াল নাই আর কি। প্রবাবিলিটি আর লাইকলিহুড তো সেম মিনিং না? হ্যাঁ, প্রবাবিলিটি লাইকলিহুড সেম মিনিং, এটাই জানতে চাচ্ছি আমি। মানে কোনো একটা জিনিস ঘটবে, ওটাই লাইকলিহুড। মানে ঘটবে নাকি ঘটবে না, ঠিক আছে? তাহলে এখন যদি বলো যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট, তার মানে কি বোঝা যাচ্ছে? স্যার সর্বোচ্চ সম্ভাব্যতা। বের করা। এস্টিমেট মানে কি, আমরা কোনো একটা কাজ করার আগে ওটা আমরা এস্টিমেট করি না, যে জি স্যার। এত এত খরচ হবে, এত এত জিনিস হবে। তো আমি হচ্ছে যে সর্বোচ্চ সম্ভবত মানে সর্বোচ্চ কিছু একটা বের করবো আর কি, সর্বোচ্চ কিছু একটা বের করবো ভ্যালু, ওটা আমি এস্টিমেট করবো, ওটা আসলে কিরকম হতে পারে। ওই যে জিনিসটা বের করবো ওটা আসলে কিরকম হবে, এটা আমরা আইডিয়া করবো আর কি। তাহলে এখানে একটু সংজ্ঞাটা খেয়াল করো, এই সংজ্ঞাটাতে একটু ঝামেলা। সংজ্ঞাটা এই জন্য আমি আন্ডারলাইন করে রেখেছি, দেখো একটু খেয়াল করো। দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ এ প্যারামিটার। তার মানে কি, এতটুকু কথা উত্তর কি, যে তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা প্যারামিটার থাকে, তো প্যারামিটার বলতে একটা ভেরিয়েবল বোঝাচ্ছি আমি, যে ওই ভেরিয়েবলের কারণে কিন্তু অঙ্কে তোমার অনেক কিছু আপ ডাউন করে। যেমন মনে করো আমরা যখন একটা ফাংশন নিয়ে কাজ করি না, যেমন পি অফ এক্স নিয়ে কাজ করি, মনে করো এখান থেকে ফাংশন আমি দেখতেছি না, সাপোজ মনে করো পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখানে তোমার টোটাল ফাংশনটা ডিপেন্ড করতেছে কার উপরে? আমি যদি বলি পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এখানে টোটাল জিনিসটা ডিপেন্ড করতেছে কার উপরে, মানে স্যার কার এক্স মান? এর উপরে। এক্স এর উপরে। তাহলে এখানে এক্স হচ্ছে যে ওই পার্টিকুলার প্যারামিটারটা, ঠিক কিনা? তাহলে জি এটাই স্যার। বোঝাচ্ছে, মানে ওই প্যারামিটারের মান বাড়লে তো তোমার সবকিছু মান বাড়বে, ঠিক না? কারণ এটা বলছে যে তুমি যখন একটা পার্টিকুলার প্যারামিটারের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট বের করতে যাবা, ঠিক আছে, তাই এটাকে আমরা এভাবে বলবো, দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ এ প্যারামিটার ইজ দ্যাট ভ্যালু, ওই ভ্যালু when substituted in the distribution function, দেখো when substituted into the distribution function produces a distribution for which probability is maximized। মানে বাংলাতে বলি, মানে ওই ভ্যালুটা হবে যে ভ্যালুটা বসাইলে তোমার ফাংশনের মানটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? এখন তুমি যে ভ্যালুটা বসানোর কারণে ফাংশনের মানটা বেশি হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে, ওই ভ্যালুকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। তাহলে কি এটা আমরা এই যে ভ্যালু দিয়ে দিয়েছি চেক করে করবো, মানে হচ্ছে যে আমরা যে একটা ফাংশন যদি, ওটার জন্য ম্যাক্সিমাম হবে? আমি যদি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 বলি, আমি যদি বলি যে আমার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10, ঠিক হুম। আছে, তাহলে 10 এর জন্য যদি আমার ফাংশনটা বেশি রেজাল্ট দেয়, তাহলে আমার এখানে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ x ইকুয়াল টু কত? 10। 10। জি স্যার। এটাই বলছি। মানে জাস্ট সংজ্ঞাটা একটু বড় দেখে আমি কথাটাকে ভাঙিয়ে ভেঙে বললাম আর কি, যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট বলতে বোঝা যায় একটা প্যারামিটার হয় এটা সবসময়, ওই ভ্যালুটা যে ভ্যালুটা আমি সাবস্টিটিউট করার কারণে ওই ফাংশনটার মান হবে সর্বোচ্চ, ঠিক আছে?
এই লাইনটাই মূলত সংজ্ঞা, এটাই তোমাকে জানতে হবে, আর কিছু না। Just এই সংজ্ঞাটা জানার জন্য আমি কিছু জিনিস বোল্ড করে লাগাইছি, কিছু জিনিস আন্ডারলাইন করছি, কারণ ইংলিশে হয় যে তোমার যখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে মানে বোঝার চেষ্টা করো, তখন অনেক সময় মিনিংটা কিন্তু ধরতে পারো না, ঠিক আছে? এই জিনিসটা করার জন্য আমি সেটাকে একটু ডিবেট করছি আর কি, যাতে তুমি মিনিংটা ধরতে পারো। আচ্ছা, এটা তো বুঝছো নাকি? এটা ক্লিয়ার, মানে সংজ্ঞাটা ক্লিয়ার? জি স্যার। আর এই দেখো একটা, এটা আমি আগে বলছিলাম যে আমার মানে নিজের বইয়ের স্ন্যাপশট, ঠিক আছে, এই জন্য অসংখ্য দাগ আছে, আর উপরে অনেক কিছু আমি আবার টাইপ করছি, এই জন্য এগুলোতে দাগ দাগ নাই। কিন্তু এটা তো এত ম্যাথমেটিক্যাল টার্ম, এটা টাইপ করা সম্ভব হয়নি আর কি, বুঝছো? এটা সরাসরি ওই বইয়ের স্ন্যাপশট আর কি, আমি যদি দাগায় দেখে বই পড়ি, এটা একটা নমুনা আর কি এটা, ঠিক আছে? তো স্যার এটা এখানে আমাদের লাস্ট, আরেকটা যে সূত্র ইউজ করছেন স্যার নিচে, কোনটা? এদিকে এদিকে কোথায় বলো তো? কোন সূত্র বলো তো? হ্যাঁ, ফারজানা, কোন সূত্র? আফরিন, স্যার আপনি একটু নিচে যান, ওই যে এদিকে এদিকে। না এই যে স্যার যে এটা উপরে স্যার, স্যার দেখেন, টেকিং দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আমি তো থিটা। আমি তো ওখানে এখনো যাইনি, এটা হচ্ছে ও দেখো, তুমি আচ্ছা, দেখো এটাকে কি বলবো, এটা হচ্ছে একটা এক্সাম্পল, বুঝছি। ঠিক আছে? জি স্যার। তোমার সংজ্ঞা এখানে শেষ, এই সংজ্ঞাটা এতটুকু, আর কিছু নাই, ঠিক আচ্ছা আছে? স্যার। জি স্যার। এখন আমি মূলত এই সংজ্ঞাতে আমি কি বুঝছি, যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট কার হয়, একটা প্যারামিটারের হয়, এটা তো বুঝছি আমি, বা একটা ভেরিয়েবলের হয়, ঠিক কি না? জি স্যার ওটা বুঝছি। বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিছি, এবার এক্সাম্পলের মধ্যে কি আছে ওটা পরে দেখা যাবে। এবার দেখো, the maximum likelihood estimate of the probability of getting a head, মানে একটা হেড পাওয়ার প্রবাবিলিটি যেটা আছে, সেটা তোমার ম্যাক্সিমাম লাইকলিহুড ভ্যালু কত হবে, এটা তুমি বের করতে হবে। মানে একটা কয়েনকে ফ্লিপ করার পরে একটা হেড আসবে, ঠিক আছে? হুম। তো এটা যে আসবে, এটার রিলেটেড যে ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, বুঝছো কিনা এবারে? কোশ্চেনটা জাস্ট বুঝো যে একটা বায়াস কয়েনকে ফ্লিপ করলে একটা হেড আসবে, সেটা তোমার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট বের করতে হবে। মানে হচ্ছে যে তুমি যদি হেড উল্টার যে ঘটনাটা আছে, ওইটার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট কত, মানে ভ্যালুটা ম্যাক্সিমাম কত হবে। আমরা নর্মালি বলতে পারি, কিন্তু নর্মালি হওয়ার কথা কত, 0.5 এর কথা না? হেড আর টেল যদি দুটো ঘটনা হয়, তাহলে কত হবে, হাফ হওয়ার কথা, 0.5 এর কথা না? জি স্যার কিন্তু ওটা ওটা। এটা কি বলছি আমি, এটা বলছি কি বায়াসড কয়েন কিন্তু বলছি, তার মানে 0.5 হবে না, ঠিক আছে? স্যার তাহলে স্যার এখানে কি এটা বুঝাইছে হেডের বেশি হবে মানে হ্যাঁ, যেহেতু হেডের বায়াসড মানটা কয়েন? ম্যাক্সিমাম কত হইতে পারে, মানে এখন তো বলছেন বায়াস কয়েন, বায়াস কয়েন মানে কি, তার মানে হেডের মান তো এমন হইতে পারে যে 0.999 হইতে পারে না? হ্যাঁ। এখন ওইটার তো তুমি তো এক্সাম্পল বলতে পারবে না, তুমি ওটার কাছাকাছি একটা ইকুয়েশন তুমি তৈরি করতে হবে আর কি, বুঝছো কিনা? ওটাই বলছে এখানে, তুমি তো এক্সাম্পল বলতে পারবে না যে 0.999 হচ্ছে নাকি 0.3 হচ্ছে নাকি 0.2টার মতো হবে। প্রবাবিলিটি মানে কি, মানে তুমি যাই করতেছো কিন্তু আলটিমেটলি হবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নাই, কিন্তু তুমি বলতেছো যে এটা হতে পারে, ঠিক আছে? এটা না হলেও কিন্তু কোনো সমস্যা নাই, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় আমরা দেখি সবাই, যে দেখো, কনসিডার দ্য ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স, ধরলাম এক্স একটা ভেরিয়েবল, ঠিক আছে? ধরলাম এক্স একটা ভেরিয়েবল, কারণ আমি কি করবো, আমি তো এক্স এর জন্য এটা বের করবো, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। আমি আগে বলছিলাম যে এই এস্টিমেটটা হয় একটা ভেরিয়েবলের ক্ষেত্রে হয়, অথবা একটা প্যারামিটারের ক্ষেত্রে হয়। তো ধরলাম ওই প্যারামিটারটা হচ্ছে যে এক্স, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? হুম। হুইচ পি অফ এইচ ইকুয়াল টু থিটা, মানে যার জন্য হেড উঠে ঘটনা হচ্ছে থিটা, মানে হেড যখন উঠবে তখন আমরা এটাকে বস করবো থিটা দিয়ে, আর যদি টেল উঠে ঘটনা কত হবে, 1 মাইনাস থিটা। 1 মাইনাস থিটা। এতটুকু ক্লিয়ার? হুম। ঠিক আছে? এখন বলছে টু এস্টিমেট দ্য ভ্যালু অফ থিটা, আমরা যদি থিটা মানটা বের করতে চাই, যেহেতু আমার কি বলছে হেডের মান বের করতে বলছে, গেটিং এ হেড, ঠিক কিনা? তাহলে আমার তো থিটা নিয়ে কাজ করতে হবে, তাহলে বলছে যদি থিটার মানটা এস্টিমেট করতে চাই, তাহলে আমাকে বলছে যে অবটেইন এন ইন্ডিপেন্ডেন্ট আউটকামস, তাহলে আমাকে এন সংখ্যক আগে আউটকাম দরকার পড়বে, ঠিক কিনা? আমি তাকে টেস্ট করতে হবে,
যে 10 বার কয়েনটাকে নিক্ষেপ করলাম অথবা 20 বার নিক্ষেপ করলাম, তাহলে ওগুলো কি n সংখ্যক আউটকাম। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি, দেখো p অফ x x xn সংখ্যক, অথবা মনে করো x1 থেকে x10, মানে প্রবাবিলিটি অফ x1 থেকে xn সংখ্যক অথবা x10 সংখ্যক, মানে তুমি যা ধরো আর কি। এটাকে আমরা লিখবো এইভাবে যে p অফ x1 ইন্টু p অফ x2 ইন্টু ডট ডট ডট, এভাবে। কেন এভাবে লিখছি বলো তো? আমি এটা গুণকের কেন লিখলাম এটাকে বলো, যে 10টা ঘটনাকে আমি গুণকের কেন লিখলাম? এই জন্য লিখলাম প্রত্যেকটা ঘটনা প্রত্যেকবার যে আসলে হেড উঠবে না টেল উঠবে ওটা আমি না জানি না, ওটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক কিনা? তো ওই ঘটনাগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ওগুলো কি কি আকারে থাকবে? টপিকটাকে বুঝতে পারছো আসলে? স্যার এখানে গুণটা বুঝলাম না, গুণেরটা কেন তুমি করব? জাস্ট মানে প্র্যাকটিক্যালি চিন্তা করো, তোমাকে যদি এটা এই অঙ্কটা করতে বলা হয় তুমি প্র্যাকটিক্যালি কি করবে? তুমি একটা কয়েনকে 10 বার নিক্ষেপ করলা ধরলা, তুমি প্র্যাকটিক্যালি হিসাব করবে আর কি হাতে কলমে। তখন তুমি কি করবা? কয়েনটাকে 10 বার নিক্ষেপ করবা না, হুম, করে করে প্রতিবার লিখে রাখবে না যে এইবার হেড আসছে নাকি টেল আসছে, হেড আসছে না টেল আসছে, লিখে রাখবে না? জি স্যার। তাহলে ধরো যে তোমার এখানে ওই ঘটনাগুলো হচ্ছে যে পি অফ x1 থেকে xn, মানে ধরলা যে তোমার এখানে n এর মান হচ্ছে 10, তাহলে মানে কি হবে? পি অফ x1 কমা ডট 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 x10। এবার তো বুঝছো, হুম, মানে 10টা ঘটনা তুমি অবজার্ভ করবা, তারপরে তুমি রেজাল্টটা বের করবা। ঠিক আছে, জি স্যার। তারা বলছে যে এই প্রবাবিলিটিটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওই 10টা ঘটনার যে রেজাল্ট হবে ওটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে না? ইন্ডিপেন্ডেন্ট হলে কি আকারে হবে? গুণ আকারে না হবে? তুমি কি 10টা ভ্যালুকে যোগ করবা নাকি গুণ করবা, এটা একটা কোশ্চেন আছে। যেহেতু এগুলো ইন্ডিপেন্ডেন্ট তাহলে তুমি কখনোই ভ্যালুগুলো যোগ করবা না, এগুলো কি হবে? গুণ না হবে? গুণ হবে। এটাই বলছে তারা, মানে লজিক্যালি বলতেছে। ঠিক আছে, যেটা তুমি অলরেডি শিখছো। ঠিক আছে, তুমি ম্যাথের কথা ভুলে যাও, তুমি মনে করো যে তুমি রিয়েল লাইফে করতেছো, তো রিয়েল লাইফে তুমি ভ্যালুগুলো গুণ করবা না। হুম, আচ্ছা, তো এটাকে আমি শর্ট ভাবে কি লিখতে পারি? আমি যেটা আগে শিখছিলাম অনেক আগে, যে এটাকে আমি লিখতে পারি না যে এটা হচ্ছে যে থিটা হচ্ছে কি আমার ফেলিয়ার, এই সরি সাকসেস, আর 1 মাইনাস থিটা কি ফেলিয়ার। এটাকে আমরা বাইনোমিয়াল আকারে লিখতে পারি না, যেটা আমি আরো আগে শিখছিলাম। জি স্যার, প্রাইম মাইনাস কে। যেহেতু টোটাল ঘটনা কয়টা? দুইটা, একটা সাকসেস একটা ফেলিয়ার, তাহলে টোটাল এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি না? পারি। জি স্যার। কারণ আলটিমেটলি আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে একটা ইকুয়েশন আনা। ঠিক আছে, তো আমরা যতটা সিম্পল করতে পারি। তাহলে এখন বলছে জাস্ট এর এখানে আর কিছু না। তাহলে আমি এখানে কি বুঝলাম? এখানে মেইন মানটা কার বলো তো? মেইন মানটা কে এখানে? কে না? এর মান যত বেশি হবে তত তো বেশি হবে নাকি পাওয়ারটা? হুম, কারণ কে তো নাম্বার অফ হেডস। হ্যাঁ, আচ্ছা, তাহলে জাস্ট এটা কিছু বলো না, এটা একটা ইকুয়েশন। তাহলে পরের লাইনে কি করছে? এই ইকুয়েশনটাকে লন করছে, মানে লগ করছে আর কি। পরের লাইনে কি করছে? এই ইকুয়েশনটাকে লগারিদম করছে। তো লগারিদম করলে আমরা জানি আগে একটা মানে লগারিদম লগ অথবা লন বসবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটা লগ বসছে, জাস্ট এটা কিন্তু এটা এই লাইনটা। ঠিক আছে, এটা থেকে তো আমি এটা এটা পাইছি, তো এটা আগে লগ বসছে দেখো। তো আমি জানি না একটা জিনিসের আগে লগ বসলে পাওয়ারটা আগে চলে আসে, তো জানি নাকি? জি স্যার জানি। লক করলে পাওয়ারটা আগে চলে আসে না? তাহলে এটা দেখো এই এই কেটা আগে চলে আসছে, কে লন থিটা, প্লাস এখানে দেখো এন মাইনাস তারপরে কে আগে চলে মাইনাস আসছে, কে এন চলে মাইনাস কে আসছে। লন 1 মাইনাস থিটা। এটা তো ক্লিয়ার? দেখো জি স্যার। এটা একটা ইকুয়েশন 1, ইকুয়েশন 1 কে আমি ডেরিভেটিভ কি লগারিদম করছি, এটা আসছে। এরপরে আমি এই ইকুয়েশনটাকে আমি জাস্ট ডেরিভেটিভ করব। ঠিক আছে, ডেরিভেটিভ তো বুঝতেছো, মানে ডি বাই ডি এক্স করবো আর কি। হুম, আচ্ছা, এখানে একটা কথা আছে যেটা আমি এই জন্য লিখে রেখেছি, দেখো এটা থেকে আমি ডেরিভেটিভ করব, তবে এটার বাম পক্ষে আমি জিরো ধরবো। দেখো খেয়াল করো তো, দেখছো যে সেটিং দ্য রেজাল্ট টু জিরো, যে কোনো একটা পক্ষে আমি জিরো ধরলাম, এই বাম পক্ষে আমি কি ধরলাম? জিরো জিরো। ধরলাম। তার মানে কি হবে? এটা টোটাল যে ডেরিভেটিভটা হবে ওটা ইকুয়াল কত হবে? জিরো হবে। জিরো। হুম, এখন এই জিনিসটাকে আমি একটু বাম দিকে লিখি, দেখো তো কে লন থিটা থেকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? লন এক্স কে ডেরিভেটিভ করলে কত হয়? স্যার 1/থিটা হবে আর কি, 1/x। এটাই, জাস্ট এখানে আর কিছু না, দেখো এটা হবে। হয়েছে? জি স্যার, ঠিক এটা আছে। ক্লিয়ার? এত ক্লিয়ার? হুম, তাহলে কি করলাম? আমি এন সংখ্যক অবজারভেশন নিলাম, আমি ধরলাম যে ওগুলা অবজারভেশন যেটা পাইছি সেটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি মানগুলোকে গুণ করলাম। আমি দেখতেছি এটা মাত্র দুইটা ভেরিয়েবল পাওয়া যায়, একটা থিটা যেটা সাকসেস, আর একটা হচ্ছে যে থিটা মাইনাস সরি 1 মাইনাস থিটা, সেটা কি ফেলিয়ার। তো এটাকে আমি চাইলে এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। তারপর ওই ইকুয়েশনটাকে আমি একবার করলাম লন, একবার করলাম ডেরিভেটিভ। ঠিক আছে, তারপরে দেখো জাস্ট এই ইকুয়েশনটাকে তুমি এখান থেকে তুমি থিটার মানটা বের করতে হবে, পক্ষান্তর করে অথবা দিক সেদিক করে। থিটার মান বাই থিটার মান কত? কে বাই আর। এখান থেকে থিটার মান বের করতে পারবো না?
জি স্যার, পারা যাবে স্যার। আর গুণন করলে তো এটাই হয়ে যাবে। বলছে, দেখো শেষ, এটাই আমাদের আনসার, থিটা ইকুয়াল টু কে বাই এন। মানে তুমি সরাসরি কোনো মান বলো না, কিন্তু তুমি সরাসরি বলো না যে 90% বা 70%, তুমি কিছুই বলো নাই, তুমি বলছো যে ক্যালকুলেট করে দেখাচ্ছো যে যাই হোক না কেন ওটার মান হবে কে বাই এন। বুঝছো এবারে? মানে এখানে যতটা বিচ্ছু দেখা যাচ্ছে লেখাটাকে দেখে, ততটা কিন্তু জটিল না এটা। মানে একটা ইকুয়েশন ছিল, ওটাকে আমি একবার লং করছি, একবার ডেরিভেটিভ করছি, তারপর আমি পক্ষান্তর করে বা আর গুণন করে এগুলো আমি ক্যালকুলেশন করে মানটা পাইছি থিটা ইকুয়াল টু কে বাই এন। এই থিটা ইকুয়াল টু কে বাই এন হচ্ছে আমার টোটাল এই জিনিসটার আনসার। বুঝা গেছে? বুঝছি। এবার যদি বুঝা যায় তাহলে আমাদের শীত শেষ। এই শীটে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। এই শীটে কোনো কোশ্চেন আছে? আপাতত কোনো কোশ্চেন নাই। বাকিরা কথা বলো শুনি, আমাদের ক্লাস শেষ, কথা বলো। হ্যাঁ মানে এখন কোশ্চেন আছে কি এটা বলো। না আর স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা তাহলে কি বলে, সোহাগ তাহলে রেকর্ডিং অফ করতে পারো এখন, আমরা অন্য কথা বলবো। ওকে, তাহলে হচ্ছে যে এই কোশ্চেন না থাকলে গত শীটে কোনো কোশ্চেন আছে? মানে যারা হচ্ছে যে আগে একটু আসো নাই।